রিয়াল মাদ্রিদ গতকালকে লাস পালামাসের বিরুদ্ধে ড্র করেছে। লাস্ট 3টা ম্যাচে 2টা ড্র, একটা উইন, টোটাল পয়েন্ট 5, বার্সেলোনার পয়েন্ট 9। এটা কি আসলে বিগ ডিল? এখন পর্যন্ত এটা কোনো বিগ ডিল না, এটা ইজিলি সলভ করে ফেলা যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে বার্সেলোনা এখন পর্যন্ত খেলেছে হোম অ্যাথলেটিক বিলবাও, স্ট্রং টিম, ভ্যালেন্সিয়া অ্যাওয়ে অ্যান্ড রায়ো ভ্যালেকানো অ্যাওয়ে। আর এই দিকে যদি রিয়াল মাদ্রিদের কথা আসে, রিয়াল মাদ্রিদ ভ্যালাডোলিডের বিপক্ষে হোম এবং লাস পালামাস অ্যাওয়ে এবং ম্যালোরকা অ্যাওয়ে। কম্পারেটিভলি ইজি অপোনেন্ট ছিল রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদের নেক্সট 2টা ম্যাচ রিয়াল বেতিস হোম প্রবাবলি এবং রিয়াল সোসিয়েদাদ অ্যাওয়ে, যেটা খুবই হার্ড ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু রিয়াল মাদ্রিদের বর্তমান যে পারফরমেন্স মাঠে আমরা দেখতে পাচ্ছি, সেইটাতে রিয়াল মাদ্রিদ ফ্যানরা যথেষ্ট কনসার্ন। বিকজ কিলিয়ান এমবাপ্পে যখন আসলো সবাই ধরে নিয়েছিল যে কিলিয়ান এমবাপ্পে এইবার লা লিগার টপ স্কোরার হতে আছে, কিন্তু 3টা ম্যাচ হয়ে যাওয়ার পরেও কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত গোল পায়নি। ভিনিসিয়াস জুনিয়র ওপেন প্লেতে কোনো গোল পায়নি। এবং রিয়াল মাদ্রিদের যদি এখন ক্রিয়েটিভ কোনো প্লেয়ারের কথা বলা হয় যে অ্যাটাক তৈরি করছে, এরকম কোনো ক্রিয়েটিভ প্লেয়ারের নামই আপনি বলতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র ছাড়া। ভিনিসিয়াস জুনিয়রকে এমবাপ্পেকে পাস দিচ্ছে না, অবভিয়াসলি দিচ্ছে। এমবাপ্পে পাস রিসিভ করছে, এমবাপ্পে বল পাচ্ছে, কিন্তু এমবাপ্পেকে সাপোর্ট দেওয়ার জন্য আদার্স প্লেয়ারদের মিডফিল্ড থেকে কোনো সাপোর্ট কিন্তু আসছে না। এটা আপনারা ম্যাচে প্রায় দেখতে পাবেন। এবং আরও কিছু জায়গাতে রিয়াল মাদ্রিদের প্রবলেম কিন্তু নোটিস করা যাচ্ছে, যেটা সলভ অবশ্যই কার্লো আনচেলত্তি করবে। সে স্বীকার করেছে যে মিডফিল্ডে আমরা যে মিড ব্লক করার চেষ্টা করছিলাম, সেটার খুব বাজেভাবে ব্রেক করে দিয়েছে লাস পালামাস। সেটা আমরা একদমই করতে পারি নাই। টিমে ইমিডিয়েটলি আর্জেন্ট কিছু চেঞ্জেস লাগবে, এইটাও কার্লো আনচেলত্তি কিন্তু বলেছে। সো কার্লো আনচেলত্তি এই কথাতে বোঝা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের যে পারফরমেন্স, তাতে বাংলাদেশের রিয়াল মাদ্রিদ ফ্যানরা সন্তুষ্ট অনেকেই থাকলেও কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিছু প্রবলেম কিন্তু আছে। এই প্রবলেমের সহজ একটা সমাধান, বেলিংহাম এবং কামাভিঙ্গা যদি রিয়াল মাদ্রিদ দলে ফিরে আসে, তাহলে তাদের এই সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। এখন রিয়াল মাদ্রিদ দলে আসলে সব থেকে মিসিং পিস যেটা, সেটা হচ্ছে টনি ক্রুস। টনি ক্রুস না থাকার জন্য আপনার বল সার্ভিস, বল ডেলিভারি ফরওয়ার্ড লাইনে সেটা একদমই হচ্ছে না। আর আপনি যত ভালো প্লেয়ারই হন, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারই হন, আপনার কাছে যদি বল সার্ভিস না আসে, আপনাকে যদি বল বানিয়ে দেওয়া হয়, আপনি কখনোই ভালো গোল করতে পারবেন না। বেশ কিছু সিচুয়েশন কালকে রিয়াল মাদ্রিদের হয়েছে, যেখানে হয়তো রিয়াল মাদ্রিদ কুইকলি অ্যাটাক করতে পারতো, কিন্তু তাদের বল সার্ভিস ভালো না হওয়ার কারণে, ফারান মেন্ডি বলেন, বেলভার্দের বলেন, তাদের পাসটা রং হওয়ার কারণে তাদের অ্যাটাকটা কিন্তু স্লো হয়ে যায়। এটা একটা বড় ইস্যু। এবং রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে টোটালি প্রেস করে নাই। হাই প্রেসিং, হাই ইন্টেন্সিটি ম্যাচের কথা আসলে রিয়াল মাদ্রিদ অন্য সময়, অন্য সিজনে যেভাবে তারা হচ্ছে ফার্স্ট পজিশনে থাকে, কিন্তু এই সিজনে আমরা দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদের কাছ থেকে খুব একটা হাই প্রেস বা এনার্জেটিক ফুটবল, হাই ইন্টেন্সিটি ফুটবল আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং সেকেন্ড হাফের শুরুতে কিন্তু রিয়াল মাদ্রিদ একটা চেঞ্জ নিয়ে আসে। ব্রাহিম দিয়াজ, যাকে আজকে স্টার্ট করানো হয়েছিল এবং এক্সপেকটেশন অনেক হাই ছিল, কিন্তু তাকে সাবস্টিটিউট করে রদ্রিগোকে নামানো হয়। এবং রদ্রিগোকে নামানোর পরেই আসলে সবকিছু চেঞ্জ হয়ে যায়। রদ্রিগো আসার পরে রিয়াল মাদ্রিদের অ্যাটাকের যে ধার, সেটা অনেকটাই বেড়ে যায়। এবং ব্রাহিম দিয়া, যেটা বলতে হচ্ছে, সে সাবস্টিটিউট হিসেবে আসলে বেটার প্লেয়ার স্টার্ট করার থেকে। সো রদ্রিগো নামার পরে রিয়াল মাদ্রিদের অ্যাটাক বেড়ে যায়। মদ্রিচের রোলটা চেঞ্জ করে দেওয়া হয়, একটু নিচে তাকে বিল্ড আপে হেল্প করতে নিয়ে আসা হয়, এবং তারপরে রিয়াল মাদ্রিদ অ্যাটাকের পরিমাণ বেড়ে যায় এবং লাস পালামাস বাধ্য হয় তখন পিছে হটতে। তারা যে হাই লাইন মেনটেন করতেছিল, সেটা তারা না করে লো ব্লকে চলে যায়। 11 জন মিলে ডিফেন্স করতে থাকে এবং তাদের গোলকিপারকে হেডস অফ দিতে হয়। এক্স বার্সেলোনা গোলকিপার দারুণ কিছু সেভ করেছে, যার জন্য কিন্তু ম্যাচটা কিন্তু কালকে ড্র হয়েছে। কিলিয়ান এমবাপ্পের একটা দারুণ শট ছিল, সেটা সেভ করে। ক্লিয়ার একটা হচ্ছে হেড ছিল ভিনিসিয়াস জুনিয়রের সেকেন্ড টাইম, কিন্তু সে সেটা মিস করে। এবং যাই হোক, হোয়াট এভার, রিয়াল মাদ্রিদের অ্যাটাকটা অনেক বেড়ে যায় এবং সেখান থেকেই রিয়াল মাদ্রিদ কিন্তু একটা পেনাল্টি আদায় করে ফেলে হ্যান্ডবল থেকে, এবং সেখান থেকে ভিনিসিয়াস জুনিয়র কাম ব্যাক করে এবং 1-1 খেলাটা কিন্তু ড্র হয়ে যায় ওই মুহূর্তে। এবং আর্দা গুলার যখন নামলো আপনার মদ্রিচের জায়গাতে, আর্দা গুলারের বল সার্ভিস, আর্দা গুলারের ইয়াং লেগ, সব কিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদ আরও একটু চেঞ্জ হলো। সো এটা থেকে একটা বোঝা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডেই আসলে সমস্যাটা রয়েছে। এবং এই মিডফিল্ডের সমস্যার সমাধান বেলিংহাম অ্যান্ড কামাভিঙ্গা, এই 2টা প্লেয়ার যখন রিয়াল মাদ্রিদ স্কোয়াডে যোগ দিবে, আপনি দেখবেন রিয়াল মাদ্রিদ টিমটা একটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসের পারফরমেন্স, কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স, রদ্রিগোর পারফরমেন্স, সবার পারফরমেন্সেই একটু হলেও আপগ্রেড করবে। তখন রিয়াল মাদ্রিদকে আমরা ডিফারেন্ট রিয়াল মাদ্রিদ হিসেবে কিন্তু দেখতে পেতে পারি, চান্স থাকবে। কারণ মিডফিল্ড থেকে যখন অ্যাটাকিং সাপোর্টটা আসবে না, যখন ক্রিয়েটিভ পাস আসবে না, তখন আপনার কিছু করার থাকবে না। কালকে বেশ কয়েকটা সিচুয়েশন এরকম হয়েছে যেখানে তারা ফার্স্ট অ্যাটাক করতে পারতো, কিন্তু তাদের পাসটা পারফেক্ট পজিশনে না আসার কারণে রিয়াল মাদ্রিদ ফার্স্ট অ্যাটাক করতে পারে নাই। রিয়াল মাদ্রিদের অ্যাটাকটা স্লো হয়ে গেছে। ফারান মেন্ডি, যে হচ্ছে লেফট ব্যাকে ছিল, তার কাছ থেকে প্রপারলি রিয়াল মাদ্রিদ বল সার্ভিস পায় নাই। ফেদে ভেলভার্দে যে পাসটা
যেই পজিশনে দেওয়ার কথা ছিল সে পেছনে দিয়েছে, প্লেয়ারের পেছনে দিয়েছে, যার জন্য কিন্তু সেখানে ফার্স্ট অ্যাটাক করা সম্ভব হয়নি, যেটা টনি ক্রুস হলে এক্স্যাক্টলি যে পজিশনে পাসটা ভিনিসিয়াস জুনিয়র এক্সপেক্ট করছে বা রদ্রিগো এক্সপেক্ট করছে সেই জায়গাতেই পাসটা দেওয়া হতো। এই জায়গাগুলোতে রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে সমস্যা রয়েছে এবং এইটা কার্লো আনচেলত্তি পর্যন্ত স্বীকার করছে যে এক্স্যাক্টলি আমাদের সমস্যা নিয়ে কাজ, আমাদের মিডফিল্ড নিয়ে কাজ করতে হবে, আমাদের মিড ব্লক নিয়ে কাজ করতে হবে। অপোনেন্ট স্পেস পাচ্ছে, অপোনেন্ট তাদের নিজেদের মতো ফুটবল খেলতে পারতেছে, আমাদের সাথে অ্যাটাকিং ফুটবল খেলছে, তারা লো ব্লক করছে না প্রথম থেকে, তারা হাই প্রেস করতেছে। লাস পালামাসের মতো দল রিয়াল মাদ্রিদকে হাই প্রেস করছে, যেখানে রিয়াল মাদ্রিদ দলে সব থেকে ওয়ার্ল্ডের বেস্ট ফাস্টেস্ট প্লেয়ার রয়েছে কিলিয়ান এমবাপে, যে বিহাইন্ড দ্য রান মেক করতে একদম টপ নচ। এই জায়গাতে যদি আমরা টনি ক্রুসের মতো কোনো প্লেয়ার থাকতো, বিহাইন্ড দ্য রান যখন মেক করবে কিলিয়ান এমবাপে, তাকে জাস্ট বলটা দিতে হবে, বাকির কাজ সে একাই করে ফেলবে। কিন্তু এই বলটা কে দিচ্ছে? এই বলটা দিচ্ছে এদের মিলিতাও। রুডিগার দু একবার চেষ্টা করেছে, আপনি চুয়ামিনিকে দিয়ে এটা চেষ্টা করাচ্ছেন, বেলভার্দেকে দিয়ে চেষ্টা করাচ্ছেন, যেটা কোনোদিনই আসলে সম্ভব না, কারণ তাদের রোল এইটা না। তারা ফিজিক্যাল স্ট্রং প্লেয়ার, তারা আপনার ডমিনেন্স দেখাবে, ইন্টেন্সিটি নিয়ে আসবে ম্যাচে, বাট দে আর নট ক্রিয়েটিভ। সো তাদের আপনি ইঞ্জিন হিসাবে ব্যবহার করতে পারেন, বাট নট অ্যাজ এ ক্রিয়েটিভ প্লেয়ার। এই জন্য দরকার কামাপিঙ্গা, এই জন্য দরকার বেলিংহামের মতো প্লেয়ার, যারা খুব জলদি রিয়াল মাদ্রিদের দলে ব্যাক করবে। এবং তখন রিয়াল মাদ্রিদ ফ্যানরা এটা বলতে পারে নেভার স্কোর ফার্স্ট গোল এগেন্স্ট রিয়াল মাদ্রিদ, বিকজ কালকে ফার্স্ট গোল করার পরও রিয়াল মাদ্রিদ কাম ব্যাক করতে পারে নাই। কিন্তু প্রবাবলি এটা খুব জলদি আমরা দেখবো যে রিয়াল মাদ্রিদ যখনই গোল খেয়ে যাচ্ছে তারা আবার কাম ব্যাক করবে, এবং এই লাইনটা রিয়াল মাদ্রিদের জন্য আবারও ব্যবহার হবে, যদিও এখন ব্যবহার হচ্ছে বার্সেলোনার জন্য, কারণ ভ্যালেন্সিয়া এবং আপনার রায়ো ভালোগানো দুইটার বিরুদ্ধে কিন্তু বার্সেলোনা অ্যাওয়ে ম্যাচ দুইটাতে কিন্তু বার্সেলোনা কাম ব্যাক দেখিয়েছে গোল কনসিড করার পরেও। সো বার্সেলোনা ফ্যানরা এই মুহূর্তে অনেক হ্যাপি, অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি অনেক হ্যাপি। রিয়াল মাদ্রিদ ফ্যানরা এই মুহূর্তে স্যাড হলেও তারা জানে যে রিয়াল মাদ্রিদ দলে যে ক্যাপাসিটি রয়েছে, তাদের যে প্লেয়ারগুলো রয়েছে, বার্সেলোনার যে ইনজুরি কনসার্ন রয়েছে, তাদের এই মুহূর্তে আসলে কনসার্নের কিছু নাই। এই মুহূর্তে সমস্যাটা খুঁজে বের করে প্রপার একটা সমাধান জাস্ট প্রয়োজন, এবং এইটা কার্লো আনচেলত্তি করতে পারবে, এটা সবাই জানে, কারণ তার মতো এক্সপিরিয়েন্স কোচ রিয়াল মাদ্রিদের রয়েছে। সো হি ক্যান ডেলিভার ফর রিয়াল মাদ্রিদ, এবং এটা সে প্রুফ করেছে লাস্ট 2 সিজন। সো এখন জাস্ট অপেক্ষা যে রিয়াল মাদ্রিদে কখন আমরা পরিবর্তনটা দেখতে পাবো, সেই পুরনো রিয়াল মাদ্রিদকে, এটা রিয়াল মাদ্রিদ ফ্যানরা আসলে এক্সপেক্ট করছে। তো যাই হোক, ভিডিও এই পর্যন্তই। আর বলতে চাই যে আপনার যদি জার্সির প্রয়োজন হয়, আপনি আমার কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনারা জার্সি অর্ডার করতে পারেন, যেটা আমার নিজের স্টোর, সেখান থেকে আপনারা চাইলে জার্সি অর্ডার করতে পারেন। ধন্যবাদ।